হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারে এসসি 18 যে পেজটা যেটা আছে তার গ্রুপ বিটা নিয়ে আজকে আলোচনা করছি। তাহলে দেখো, গ্রুপ বিতে প্রথমে যে কোশ্চেনটা দেওয়া আছে 3 নম্বর কোশ্চেন, 36 রোধের একটি তারকে চিত্রের ন্যায় বাঁকিয়ে তড়িৎ যুক্ত করে প্রবাহ পাঠানো হলো। যদি তারটি সুষম প্রস্থচ্ছেদের হয় তবে এসিবি অংশে প্রবাহ কত? দেখো ছবিটা আঁকি। এটা হচ্ছে 3 নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। এভাবে একটা বৃত্তাকার একটা রোধ আছে একটা, এটাকে দুটো অংশে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে এ, এটা সি, এটা হচ্ছে বি, আর উপর পার্টটা এই বৃত্তাকার পরিবাহীর মোট রোধ যেটা সেটা দেওয়া আছে 36 ওহম। এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি। এরপরে এটা কি করা হয়েছে, একটা তড়িৎ কোষের সাথে যুক্ত করা হয়েছে এইভাবে। এই অভ্যন্তরীণ রোধটা হচ্ছে 0 এবং যে বিভবটা আছে সেটা হচ্ছে ভি। যে বিভবের সাথে যুক্ত করা হয় সেটা মনে করছি কত আমরা, ভি। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এসিবি অংশ রোধটা নির্ণয় করা। তাহলে এসিবি অংশ যেটা আছে সেটা হচ্ছে মোট যে অংশটা সেটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এই অংশটা আমরা কত পাবো না 60/360, তার কত এর এটা 36, তাহলে ইন্টু 36, তাহলে কত হচ্ছে এটা আমাদের 0 0 36 36, এটা সমান হচ্ছে কত 6 ওহম। তাহলে এই অংশের যেটা রোধ আমাদের সেটা হচ্ছে কত 6 ওহম। তাহলে বাকি এই অংশটা যেটা আছে সেটা হচ্ছে কত 30 ওহম। তাহলে এ এবং বি বিন্দুর মধ্যে যে তুল্য রোধটা আমরা যেটা পাবো, এ এবং বি বিন্দুর মধ্যে যে তুল্য রোধ সেটা যদি আর বলি তাহলে আর সমান কত লিখবো না 6 × 30 ডিভাইডেড বাই 6 + 30। দিস ইমপ্লাইজ আর ইকুয়াল টু 6 × 30/36, মানে 6 6 6 36, 6 5 6 30। তাহলে তুল্য রোধ আর সমান হচ্ছে কত 5 ওহম। তাহলে সমস্ত অংশটার এই দুটো বিন্দু সাপেক্ষে তুল্য রোধ আমরা কত পাচ্ছি 5 ওহম। যদি বিভব যদি ভি হয় তাহলে এইখানে যে প্রবাহটা যেটা আই যেটা পাবো, তাহলে আই সমান আমরা কত লিখবো না V/5। এটা হচ্ছে আমাদের মূল প্রবাহ মাত্রা। এরপরে এই যে V/5 যেটা সেটা দুটো অংশ ভাগ হয়ে যাবে, কিছু অংশ এটার মধ্যে দিয়ে যাবে আবার কিছু অংশ এটার মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে এসিবি অংশে যে প্রবাহ মাত্রা সেটা যদি আমরা I1 বলি তাহলে I1 সমান কত লিখবো না V/রোধ হচ্ছে 6। এরপরে কত অংশ এটার মধ্যে দিয়ে প্রবাহিত হবে সেটা চাইছে আমাদের অ্যান্সার। তাহলে সেটাকে আমরা কি লিখবো না I1/I, I1/I অর্থাৎ V/6 ডিভাইডেড বাই V/5। তাহলে দিস ইমপ্লাইজ I1/I সমান হচ্ছে কত না 5/6। বোঝা গেল? তাহলে 5/6 অংশ এটার মধ্যে দিয়ে প্রবাহিত হবে আর বাকি অংশ এটার মধ্যে দিয়ে প্রবাহিত হবে। হয়েছে? আচ্ছা, এরপর 4 নম্বর কোশ্চেন দেওয়া আছে, দুটি সমান্তরাল তড়িৎবাহী তারের মধ্যে ক্রিয়াশীল বলের রাশিমালা এসআই পদ্ধতিতে লেখো। তাহলে দুটি তড়িৎবাহী সমান্তরাল পরিবাহী তার, এই একটা পরিবাহী এই একটা পরিবাহী, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4। তাহলে এটা মনে করছি আমরা পি পরিবাহী আর এটা হচ্ছে আমাদের কিউ পরিবাহী। মধ্যবর্তী দূরত্বটা সেটা মনে করছি আর। পি পরিবাহীর যে প্রবাহ মাত্রা সেটা হচ্ছে I1 আর কিউ পরিবাহীর যে প্রবাহ মাত্রা সেটা হচ্ছে কত I2। যদি দুটা সমান্তরাল পরিবাহী পাশাপাশি প্রবাহ মাত্রা অভিমুখ যদি একই দিকে হয় তাহলে তারা পরস্পরকে আকর্ষণ করে, আর প্রবাহ মাত্রা অভিমুখ যদি বিপরীতমুখী হয় তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ করে। এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আমরা কিভাবে নির্ণয় করি দেখো। প্রবাহ মাত্রা যদি I1 হয় তাহলে পি পরিবাহীর জন্য আর দূরত্বে কিউ পরিবাহীর উপর কোনো একটা বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র যেটা তৈরি হয় বি সমান আমরা কত জানি না μ0/4π2I1/r। এটা হচ্ছে পি পরিবাহীর জন্য আর দূরত্বের চৌম্বক ক্ষেত্র।
এরপর এই যে কিউ পরিবাহী যদি আমরা এল দৈর্ঘ্য যদি নিই, তাহলে এল দৈর্ঘ্যে যে ক্রিয়াশীল বল এফ সমান আমরা কত জানি না বি আই টু ইন্টু এল, এটা হচ্ছে ক্রিয়াশীল বল। তাহলে দিস এমপ্লয়েজ এফ ইকুয়াল টু বি আই টু মানে হচ্ছে কত, আচ্ছা বি এর মানটা বসাই এখানে। বি এর মান আমরা কি পাবো না মিউ 0/4π2I1, এই আই টুটা এখানে লিখছি I2/R ইন্টু এল। এটা হচ্ছে আমাদের এল দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল, এটা বোঝা গেছে। আচ্ছা এরপর দেওয়া আছে, এটা কোয়েশ্চেন যেটা পড়ে অ্যাকচুয়াল সেটা হচ্ছে একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল। তাহলে একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমরা কি বসাবো এল ইকুয়াল টু 1। তাহলে যদি এল ইকুয়াল টু যদি 1 বসানো হয়, তাহলে এফ সমান আমরা কত পাবো মিউ 0/4π2I1 I2/R হয়েছে। আচ্ছা এখান থেকে কি চাইছে, এ থেকে 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞা দাও। তাহলে 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞাটা আমরা কি পাবো না এফ ইকুয়াল টু, যদি আমরা I1 সমান I2 এটা সমান যদি আমরা I বলি এবং R সমান যদি 1 মিটার হয়, তাহলে এফ ইকুয়াল টু কত পাচ্ছি 2 × 10⁻⁷ নিউটন, এটা পাচ্ছি আমরা। এইটাকে আমরা ভাষাতে বলবো কি বলবো না সমান প্রবাহ মাত্রা বিশিষ্ট দুটি পরিবাহী 1 মিটার দূরত্ব থেকে প্রতি একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল যদি 2 × 10⁻⁷ নিউটন হয়, তাহলে প্রতি পরিবাহীর প্রবাহ মাত্রা হচ্ছে কত 1 অ্যাম্পিয়ার। বোঝা গেছে। আচ্ছা এরপর হচ্ছে কি, অথবা একটা দেওয়া আছে সুষম চৌম্বক ক্ষেত্রে স্থাপিত তড়িৎবাহী তারের উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা নির্ণয় করো। এখানে কোশ্চেনের টর্ক হবে না, সেটা হচ্ছে এখানে কি না কুণ্ডলীর উপর ক্রিয়াশীল টর্ক। কোশ্চেনটা এইভাবে থাকবে, কুণ্ডলীর উপর ক্রিয়াশীল টর্ক আমরা কিভাবে নির্ণয় করব, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার, আচ্ছা এটা হচ্ছে আমাদের 4 অথবা আমরা একটা চৌম্বক ক্ষেত্র একটা তৈরি করছি। এই পাশে একটা নর্থ পোল আর এই পাশে একটা সাউথ পোল নেওয়া হয়েছে। এখানে একটা কুণ্ডলী এইভাবে আছে। এই উপর দিকে যে প্রবাহ মাত্রা সেটা মনে করছি আই, একটা নাম দিচ্ছি আমরা পি কিউ আর এস। তাহলে এইভাবে যাচ্ছি। এখানে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে চৌম্বক ক্ষেত্র এইদিকে আছে আর প্রবাহ মাত্রা ওই মুখ উপর দিকে আছে। দেখো কিউআর অংশ এবং পিএস অংশ সেটা কি আছে না চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে আছে। তাহলে যদি চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে থাকে, ক্রিয়াশীল বল এফ সমান আমরা কত জানি BIL sin থিটা, এটা হচ্ছে ক্রিয়াশীল বলের রাশিমালা। যদি থিটা ইকুয়াল যদি 0 ডিগ্রি হয়, তাহলে কিউআর অংশ এবং এই পিএস যে এই যে পার্টটা যেটা আছে এটার মধ্য দিয়ে কোনো বল কিন্তু আর ক্রিয়া করবে না আমাদের, বুঝতে পারছো। যেহেতু থিটা সমান হচ্ছে কত 0 ডিগ্রি, তাহলে যে বলটা ক্রিয়া করে সেটা হচ্ছে আমাদের পি কিউ অংশ এবং আর এস অংশ। যেহেতু প্রবাহ মাত্রা অভিমুখ পরস্পর বিপরীতমুখী আছে, তাহলে ক্রিয়াশীল বলটা আমাদের বিপরীতমুখী হবে। এই বলটার জন্য যেটা পাবো বা এই অংশটার জন্য ক্রিয়াশীল বলটা যেটা পাবো সেটা নিচের দিকে, আর এই অংশটার জন্য যেটা পাবো সেটা হচ্ছে কোন দিকে না উপর দিকে। আমরা এই বলটার বলের যেটা অভিমুখ সেটা কার সাপেক্ষে আমরা নির্ণয় করি যে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুসারে। তাহলে ফ্লেমিং এর বামহস্ত মানে হচ্ছে কি, এটা হচ্ছে প্রবাহ মাত্রা অভিমুখ, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র অভিমুখ, আর এটা যেটা বৃদ্ধাঙ্গুষ্ঠ যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের ক্রিয়াশীল বলের অভিমুখ। তাহলে আমরা যদি এটাকে এইভাবে যদি বসাই, এদিকে চৌম্বক ক্ষেত্র আছে এইভাবে, দেখো এটা হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র অভিমুখ এদিকে আছে, এটা হচ্ছে প্রবাহ মাত্রা অভিমুখ উপর দিকে, আর ক্রিয়াশীল বল হচ্ছে কোন দিকে নিচের দিকে। তাহলে পি কিউ যে পরিবাহী আছে নিচের দিকে একটা বল ক্রিয়া করবে। একই রকম ভাবে আর এস যেটা আছে তার জন্য কোন দিক ক্রিয়া করছে না উপর দিকে। আমরা এভাবে ধরলে সেটা ক্লিয়ার হয়ে যাবে, ক্রিয়াশীল বলটা হচ্ছে উপর দিকে। আচ্ছা এরপর তাহলে পি কিউ অংশের জন্য ক্রিয়াশীল বল এবং আর এস অংশের জন্য ক্রিয়াশীল বল সমান, সমান্তরাল এবং বিপরীতমুখী। তাহলে আমরা টর্ক টাও সমান কি জানি না এক প্রান্তে প্রযুক্ত বল ইনটু লম্ব দূরত্ব। তাহলে টাও সমান এক প্রান্তে প্রযুক্ত বল মানে হচ্ছে কত এফ ইজ ইকুয়াল টু BIL, আর লম্ব দূরত্ব হচ্ছে কত
না এই অংশের যে দৈর্ঘ্যটা সেটা যদি আমরা স্মল বি বলি, এই অংশের দৈর্ঘ্য যদি স্মল বি বলা হয় তাহলে BIL ইন্টু বি, তাহলে দিস এমপ্লয়েজ টাও সমান হচ্ছে কত BIL ইন্টু বি মানে হচ্ছে কি কুণ্ডলী ক্ষেত্রফল, তাহলে BIA। যদি পাক সংখ্যা যদি n হয় দিস এমপ্লয়েজ টাও সমান হচ্ছে কত না BINA, টাও সমান হচ্ছে কত বিনা। এরপরে কুণ্ডলীর যে ক্ষেত্র ভেক্টর যেটা আছে এই ক্ষেত্র ভেক্টর এবং চৌম্বক ক্ষেত্র পরস্পর যদি থিটা কোণ আনো থাকে তাহলে সেক্ষেত্রে লেখা যায় টাও সমান হচ্ছে বিনা সাইন থিটা। এটা হচ্ছে টর্কের রাশিমালা, বোঝা গেছে? আচ্ছা নেক্সট কি দিয়েছে এখানে 5 নম্বর কোয়েশ্চেন দেখো, একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ কোন মাধ্যমে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হয়। ওই মাধ্যমে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা 1 হলে ওই মাধ্যমের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা কত? তাহলে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা দেওয়া আছে, তড়িৎ ভেদ্যতা নির্ণয় করতে হবে আমাদেরকে। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5। বেগ c1 দেওয়া আছে, এটা 2 × 10⁸ এত মিটার পার সেকেন্ড, এটা আমার দেওয়া আছে। আর দেওয়া আছে মিউ আর, এটা সমান হচ্ছে 1। আমরা কি জানি যে c1 সমান 1/√με। আমরা যে সূত্রটা c সমান হচ্ছে কত 1/√μ0ε0, এটা শূন্য মাধ্যমের ক্ষেত্রে c সমান হচ্ছে কত √1/μ0ε0। তাহলে অন্য কোনো মাধ্যমের ক্ষেত্রে c1 সমান কত লিখব 1/√με। এরপর মিউ আর, এটা সমান আমরা কত জানি μ/μ0, তাহলে মিউ সমান হচ্ছে কত মিউ আর ইন্টু μ0। এটা একই রকম ভাবে এপসাইলন আর, এটা সমান হচ্ছে ε/ε0, তাহলে এপসাইলন ইকুয়াল টু এপসাইলন আর ε0। এটা তাহলে মিউ এবং এপসাইলন যদি মান পুট করি তাহলে c1 সমান লেখা যায় 1/√, এটা হচ্ছে মিউ আর μ0, এটা হচ্ছে এপসাইলন আর ε0। এখানে এপসাইলন আর সমান হচ্ছে কত, এই মিউ আর সমান হচ্ছে কত 1, তাহলে দিস এমপ্লাইজ c1 ইকুয়াল টু 1/√, এটা আমরা 1 লিখছি, তাহলে এপসাইলন আর μ0 ε0। আচ্ছা c সমান হচ্ছে 1/μ0 ε0, তাহলে 1/√μ0 ε0, এই যে জায়গাটি যেটা আছে তার জায়গায় লিখছি আমরা c, তাহলে দিস এমপ্লাইজ c1 সমান c/√ε0r, তাহলে এখান থেকে ε0r সমান হচ্ছে কত c²/c1², c²/c1², তাহলে c² মানে হচ্ছে 3 × 10⁸ হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 × 10⁸ হোল স্কয়ার, তাহলে ε0r ইকুয়াল টু হচ্ছে কত 9/4। ক্লিয়ার? এটা হচ্ছে এই ε0r ইকুয়াল টু বোঝা গেছে? আচ্ছা এরপর হচ্ছে কি λ1 λ2 λ3 তরঙ্গ দৈর্ঘ্যের 3টি তরঙ্গ, এর মধ্যে λ1 জল জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয়, λ2 যেটা সেটা হচ্ছে কি না টিভি যোগাযোগ ব্যবস্থায় ব্যবহৃত হয়, λ3 হচ্ছে ভূপৃষ্ঠ গরম রাখতে উল্লেখযোগ্য ভূমিকা নেই। তড়িৎচুম্বকীয় বর্ণালীতে তরঙ্গ 3টিকে শনাক্ত করো। আচ্ছা এটা কোয়েশ্চেন নাম্বার, এটা অথবাটা হচ্ছে, এটা অথবা। তাহলে 3টা তরঙ্গ দেওয়া আছে, একটা হচ্ছে λ1, একটা হচ্ছে λ2, একটা হচ্ছে λ3, 3টা তরঙ্গ দেওয়া আছে। তাহলে λ1 যেটা সেটা কি হচ্ছে না জল জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয়। জল জীবাণুমুক্ত করতে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ইউভি রশ্মি বা অতিবেগুনি রশ্মি। তাহলে λ1 হচ্ছে আমাদের, এটা হচ্ছে অতিবেগুনি রশ্মি, অতিবেগুনি হয়েছে। আর λ2 টিভি যোগাযোগ ব্যবস্থায়, তাহলে λ2 যেটা এটা হচ্ছে বেতার তরঙ্গ, বেতার
তরঙ্গ। আর হচ্ছে λ3 ভূপৃষ্ঠ গরম রাখতে উল্লেখযোগ্য ভূমিকা নেই। λ3 তাহলে এটা হচ্ছে কি না অবলোহিত। অবলোহিত। এরপর শনাক্ত হয়ে গেল। এদের তরঙ্গ দৈর্ঘ্য নিম্নক্রমে সাজাও। নিম্নক্রম বলতে ক্রমে ক্রমে নিম্ন। তাহলে সবচাইতে বড় যেটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের অতিবেগুনি, হয়েছে ইউভিটা। তাহলে প্রথম হচ্ছে আমাদের ল্যামডা ক্রমে ক্রমে নিম্ন। আচ্ছা হ্যাঁ, তাহলে আমরা পাবো কি না λ1, এটা হচ্ছে সবচেয়ে বড়। তারপর হচ্ছে আমাদের কি অবলোহিত, তারপর হচ্ছে আমাদের λ3, আর তারপর হচ্ছে কি আমাদের বেতার তরঙ্গ λ2। 6 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে, এক্স রশ্মি সম্পর্কিত মজুলের সূত্রটি লেখো। তাহলে মজুলের সূত্র হচ্ছে কোনটা না বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি প্রণালীর কম্পাঙ্কের বর্গমূল কার সাথে সমানুপাতিক না মোলের পারমাণবিক সংখ্যা সমানুপাতিক। আর বলছি শুনো, বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি প্রণালীর কম্পাঙ্কের বর্গমূল কার সাথে সমানুপাতিক না মোলের পারমাণবিক সংখ্যার সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ রুট অফ নিউ ইজ প্রপোর্শনাল টু জেড। এটা হচ্ছে আমাদের মজুলের সূত্র। আচ্ছা, তারপর একটা অঙ্ক দেওয়া আছে, এক্স রশ্মি হলে প্রযুক্ত ভোল্টেজ 1.24 মেগাভোল্ট হলে উৎপন্ন এক্স রশ্মির সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। এটা 6 নম্বর কোশ্চেন। কি দেওয়া আছে এখানে, ভোল্টেজ ভি সমান দেওয়া আছে 1.24 মেগাভোল্ট, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে মেগাভোল্টটাকে যদি ভোল্টে কনভার্ট করতে চাই, তাহলে 1.24 ইন্টু 24 ইন্টু 10⁶ এত ভোল্ট হয়ে গেল। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে আমরা কি জানি ই সমান হচ্ছে hc বাই ল্যামডা, আর ই সমান হচ্ছে কত ইভি, এটা সমান হচ্ছে hc বাই ল্যামডা। তাহলে দিস এমপ্লাইজ ল্যামডা সমান হচ্ছে কত hc বাই ইভি। হয়ে গেছে। এখানে যদি মানগুলো আমরা পুট করি, তাহলে h সমান হচ্ছে কত 6.625 বা 63 ইন্টু 10⁻⁻34, c হচ্ছে 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই ই সমান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁹, আর ভি সমান হচ্ছে 1.24 ইন্টু 10⁶। এত মিটার পাবো আমরা সেটাকে, হয়েছে। আচ্ছা, অথবা একটা দেওয়া আছে, দেখা আছে সকল মৌলের নিউক্লিয় ঘনত্বের মান সমান, ওই ঘনত্বের মান নির্ণয় করো। একটা মৌল ধরছি যার ভর সংখ্যা হচ্ছে এ, আর মৌলটার নিউট্রন বা প্রোটনের যেটা আকার সেটা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা একই পাই। এই ব্যাসার্ধটা মনে করছি r0 সমান, এটা হচ্ছে r0, এটার মান হচ্ছে কত না 1.2 ইন্টু 10⁻⁻13 সেন্টিমিটার। 1.2 ইন্টু 10⁻⁻13 সেন্টিমিটার। তাহলে একটা প্রোটন বা একটা নিউট্রনের যে আয়তন সেটা হচ্ছে 4/3 পাই r0 কিউব। এরপর একটা নিউক্লিয়াসের মধ্যে কত সংখ্যক আছে না ভর সংখ্যা সমান, অর্থাৎ a ইন্টু 4/3 পাই r0 কিউব, এটা যেটা সেটা কার সাথে সমান না একটা নিউক্লিয়াসের আয়তনের সাথে সমান। তাহলে নিউক্লিয়াসের ব্যাসার্ধ যদি r হয়, তাহলে তার আয়তন হচ্ছে 4/3 পাই ক্যাপিটাল R কিউব। তাহলে 4/3 পাই r কিউব যেটা সেটা কার সাথে সমান নিউট্রন এবং প্রোটনের মোট আয়তনের সাথে সমান। তাহলে 4/3 পাই যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে ক্যাপিটাল R সমান হচ্ছে কত r0 a⁻1/3। এটা ব্যাসার্ধ পাওয়া গেল নিউক্লিয়াসের। এরপর নিউক্লিয়াসের ঘনত্ব যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে রো সমান হচ্ছে কত M বাই V, অর্থাৎ ভর বাই আয়তন। তাহলে ভর অর্থাৎ এটা কারণ লেখা হয় কিভাবে না a ইন্টু ইউ, ই হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট বা পারমাণবিক ভর একক, ডিভাইডেড বাই ভি, ভি মানে হচ্ছে নিউক্লিয়াসের আয়তন, এটা হচ্ছে কত না 4/3 পাই ক্যাপিটাল R কিউব। তাহলে এটাকে আমরা লিখবো কি এখানে রো ইকুয়াল টু a ইন্টু ইউ ডিভাইডেড বাই 4/3 পাই ক্যাপিটাল R, মানে হচ্ছে এটা আমাদের, তাহলে r0 কিউব আর a⁻1/3 তার কিউব, অর্থাৎ a হয়ে গেল।
তাহলে এ এ ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা কত পাচ্ছি, রো সমান ইউ বাই 4/3 পাই r0 কিউব। আচ্ছা, এই যে ভ্যালুটা যেটা রাশিমালার যেটা পাওয়া গেল, এখানে কিন্তু এর কোনো রাশিমালা নাই। তাহলে এ যেহেতু নেই, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে নিউক্লিয়াসের ঘনত্ব ভর সংখ্যার উপর নির্ভরশীল নয়। তাহলে প্রত্যেকটা মোলের ক্ষেত্রে নিউক্লিয়াসের যে ঘনত্ব সেটা কিন্তু আমরা একই পাই, আর এটা হচ্ছে তার প্রমাণ। এরপরে এই মানটা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমরা এটা কত বসাবো, রো ইকুয়াল টু ইউ, এটা হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম ডিভাইডেড বাই 4/3 পাই r0 কিউব। এই r0 মানটা যদি এখানে পুট করি, r0 মানটা দেখো শুরুতে এখানে লিখেছি আমরা 1.2 ইন্টু 10⁻13 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে 1.2 ইন্টু 10⁻13, এটা তার হোল কিউব হয়েছে। এই ভ্যালুটা যদি আমরা হিসাব করি, তাহলে রো সমান কত পাবো, এটা হচ্ছে 2.3 ইন্টু 10⁻14 এত গ্রাম পার সিসি হয়ে গেছে। এটা হচ্ছে নিউক্লিয়াসের ঘনত্ব। আচ্ছা, 7 নম্বর কোশ্চেনে যেটা দেওয়া আছে, 7 নম্বর হচ্ছে কি, মডুলেশন গুণাঙ্ক কাকে বলে? মডুলেশন গুণাঙ্ক হচ্ছে কোনটা, বিটা সমান, এটাকে আমরা সাধারণত বিটা দিয়ে ডিনোট করি। বিটা সমান হচ্ছে কত না, কে স্মল v0 বাই ক্যাপিটাল V0। এখানে কেটা হচ্ছে আমাদের মডুলেশন কনস্ট্যান্ট, আর এখানে হচ্ছে আমাদের এটাকে ধ্রুবক বলি আমরা। তাহলে এটা কি লিখছে এখানে, v0 মানে হচ্ছে কি আমাদের তথ্য তরঙ্গের বিস্তার, আর ক্যাপিটাল V0 যেটা সেটা হচ্ছে কি আমাদের বাহক তরঙ্গের বিস্তার। তাহলে তথ্য তরঙ্গের বিস্তার এবং বাহক তরঙ্গের বিস্তারের যেটা অনুপাত সেটা হচ্ছে আমাদের বিটা। এরপর কি বলা আছে, একে মডুলেটেড তরঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন ভোল্টেজ দ্বারা প্রকাশ করো। তাহলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন ভোল্টেজ দ্বারা যদি প্রকাশ করি, এটাকে লেখা যায় Vmax মাইনাস Vmin ডিভাইডেড বাই Vmax প্লাস Vmin। এটা বুঝা গেছে। তাহলে এটা হচ্ছে মডুলেটেড তরঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন ভোল্টেজ দ্বারা প্রকাশ। বুঝতে পারছো? তাহলে এই পর্যন্ত থাক, বাকি ভিডিওতে পরের পার্টটা নিয়ে আলোচনা করা যাবে। ওকে, থ্যাংক ইউ।